তাহলে লাস্ট ক্লাসে আমরা আইএলটিএস স্পিকিং টেস্ট টেস্ট না বলে আসলে আড্ডা বলা ভালো, যেহেতু আমরা আড্ডা দিতে যাই। একজন স্ট্রেঞ্জার মানুষ, যিনি আমার এক্সামিনার, তার সাথে আমি কিছুক্ষণ বসে গল্প করি, একটু গল্প গুজব করি, একটু কথাবার্তা বলি, সুখ দুঃখের কথা বলি। মানে আমি আমারটাই বলি। ওনার সুখ দুঃখ আমার জানা হয় না, যেহেতু আমি ভিআইপি, আমি স্পেশাল। তাই উনি আমার ব্যাপারে জানতে চায়, উনি আমাকে জিজ্ঞেস করে। আমি আমার সুখ দুঃখের কথাবার্তা যা আছে মনের ভিতর সব বলি, সুন্দর করে ফ্রিলি বলি। কারণ এখানে আমার ভয় পাওয়ার কিছু নেই। তাহলে এখান থেকে আপনাদের ছোট্ট কিছু প্রশ্ন করি, দেখি আপনারা লাস্টের ক্লাস কত ভালো করে ফলো করছেন। আমাকে বলেন তো, আইএলটিএস স্পিকিং টেস্টে আমাদের ফরম্যাটটা কি? আমাদের ফরম্যাটটা কি বলেন তো? এটা কেমন? এই টেস্টের প্যাটার্নটা কি? ভেরি গুড, এটা একটা ইনফর্মাল কনভারসেশন। ইনফর্মাল মানে আমার খুব বেশি ফর্মালিটি করার কিছু নাই। আমি যদি আমার অফিসের বসের সাথে কথা বলতাম বা আমার বিজনেস পার্টনারের সাথে কথা বলতাম, তার সাথে আমার কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়। বাট যেহেতু এই মানুষটা আমার কোনো, তার সাথে আমার কোনো অফিসিয়াল সম্পর্ক নাই, আবার উনি আমার ফ্রেন্ডও না, উনি আমার ফ্রেন্ড না, উনি আমার ফ্যামিলি না, যে ওনার সাথে একদম ল্যাটায় শুয়ে যাব, হাসতে হাসতে গড়াগড়ি দিব, একদম ক্যাজুয়াল হয়ে যাব, তাহলে আমি খুব বেশি ফর্মালও হব না, আবার একদম ক্যাজুয়াল হব না। আমার কনভারসেশনটা হবে একটা ইনফর্মাল, ফ্রেন্ডলি, একটা বন্ধু সুলভ কনভারসেশন। আমরা বলছি যে আমরা এটাকে টেস্ট বলতে পছন্দ করি না, আমরা বলি কনভারসেশন। যখন দুজন মানুষ কথা বলে, একটা ফ্রেন্ডলি কনভারসেশন হবে, যেটা ইনফর্মাল। আচ্ছা, কনভারসেশনটা একটা আড্ডার মতন মনে করবেন, যেটা একটা আড্ডা। আমি আড্ডা দিচ্ছি একজনের সাথে, গল্প করতেছি, বাংলায় লিখে দিই গল্প। আচ্ছা, এই গল্পের ডিউরেশন কতক্ষণ? কতক্ষণ গল্প করবো আমরা? 15 মিনিটস, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 15 মিনিটস। মুনতাসির ভাইয়া, আমাদের কোনো টেনশন নাই। এখান থেকেই স্টার্ট, এখান থেকেই স্টার্ট সবকিছু। যেহেতু আমরা স্পিকিং মডিউল একেবারে ফার্স্ট থেকে স্টার্ট করছি, এখান থেকেই আপনার প্রিপারেশন স্টার্ট। আচ্ছা, তাহলে আমার যে এই যে আমার এক্সামিনার বা আমার যে একজন বন্ধু আছে, স্ট্রেঞ্জার বন্ধু, অপরিচিত বন্ধু, তার সাথে আমি 15 মিনিটস গল্প করতে যাব। 15 মিনিটের একটা গল্প করব। আচ্ছা, ফরম্যাটটা কি? এখানে কে কোয়েশ্চেন করবে আর কে অ্যান্সার দিবে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, খাতা কলম নিতে হবে, কি বলেন, হায় হায়। খাতা কলম নেন, খাতা কলম নিয়ে বসেন সবাই, আমি যা লিখতেছি আপনারা সব লিখবেন। মনে রাখবেন যে আমি যদি খালি লিখি, আমি তো আপনাদেরকে স্লাইড দেখাতে পারতাম, তাই না? একটা স্লাইডে সবকিছু লেখা, আমি দেখাইতে পারতাম স্লাইড। বাট আপনারা অবশ্যই, যদি আমি যা লিখতেছি সেটার নোট যদি আপনারা নেন, তাহলেই আপনারা ভালো করতে পারবেন। এটা আপনার কাজে লাগবে। আর খালি আমি লিখে যাচ্ছি, আপনারা খালি দেখতেছেন, এটা কিন্তু ভুলে যাবেন আপনি 2 দিন পর। তাই অবশ্যই সবাই খাতা কলম নিয়ে বসেন। আচ্ছা, হ্যাঁ, এক্সামিনার আস্কস কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন জিজ্ঞেস করে শুধুমাত্র এক্সামিনার। আর আমার কাজ কি? ক্যান্ডিডেট গিভস অ্যান্সার্স। ক্যান্ডিডেট অ্যান্সার দেয়, এক্সামিনার কোয়েশ্চেন করবে, ক্যান্ডিডেট অ্যান্সার দেবে। আচ্ছা, এখন এই যে ইয়াটা, সেটা কত ভাবে হইতে পারে? আমি এটা আগের ক্লাসে বলি নাই, এটা আমি আজকে প্রথম বলছি, যেহেতু আমাদের এখনো স্পিকিং ক্লাসটা আজকেই ফার্স্ট। আগে হচ্ছে আমরা স্পিকিং ইন্ট্রোডাকশন ছিল, যে স্পিকিং টেস্টটা আসলে কি, এটার টিপস গুলা কি কি, ট্যাকটিক্স গুলা কি কি, আমার কি করতে হয় না করতে হয় সবকিছু। আচ্ছা, তো এক্স্যাক্টলি, এই যে সাবাস, এই হচ্ছে আমার আপু, ভালো কথা বলছে। এক্সামটা দুইটা মোডে হয়, মনে রাখবেন। মোড হচ্ছে ধরন, দুইটা মোড। একটা হচ্ছে ফেস টু ফেস, সামনাসামনি বসে,
অথবা সেটাকে আপনি বলতে পারেন ইন পার্সন, ফেস টু ফেস অথবা ইন পার্সন, যে আপনি একদম সামনাসামনি বসে ফিজিক্যালি এই স্পিকিং ইন্টারভিউটা দিবেন। আরেকটা হচ্ছে ভার্চুয়াল। সেখানেও কিন্তু আপনাকে এক্সাম সেন্টারে যেতে হবে। অনেকের একটা কনফিউশন থাকে যে ভার্চুয়াল স্পিকিং টেস্টে কি আমি বাসার থেকে দিতে পারবো কিনা। আমি বাসা থেকে দিতে পারবো না, আমাকে এক্সাম সেন্টারেই যেতে হবে। সেখানে একটা কম্পিউটার থাকবে, আমার এক্সামিনার কম্পিউটারে থাকবেন। তো এই জিনিসটা ডিপেন্ড করে পুরোপুরি এক্সামিনারের উপর, যে এক্সামিনার কি সেন্টারে এসে এক্সাম নিবেন, নাকি উনার উনার বাসা থেকে উনি এক্সাম নিতে চান। আচ্ছা, তাহলে একটা হচ্ছে অনলাইন আর একটা অফলাইন, একটা সামনাসামনি আর একটা হচ্ছে ভার্চুয়াল। দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই অ্যাকচুয়ালি, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি ফেস টু ফেস একজন সামনাসামনিটা মানুষকে দেখলেও যা, আবার ভার্চুয়ালি তাকে স্ক্রিনে দেখলেও তা। অনেকে বলে ভার্চুয়াল সহজ, আবার কেউ বলে ফেস টু ফেস সহজ, ভার্চুয়াল কঠিন। মানে এটা আসলে যেটা কঠিন সেটাকে সহজ করে ফেললেই তো হয়েছে। আমি যদি না পারি তাহলে আমার কাছে ভাত খাওয়া কঠিন, যদি আমি ভাত খাইতে না পারি, যে ভাই ভাত কেমনে খাই। আর যদি পারি তাহলে আমার কাছে ওই রকেট চালানো সহজ। পৃথিবীতে কঠিন বলে কিছু নেই, সিম্পলি কাজটা আমি পারি নাকি পারি না সেটা। যদি একটা কাজ আমি পারি তাহলে সেটা সহজ, যদি আমি না পারি তাহলে কঠিন। এটাই হচ্ছে ইজি অ্যান্ড ডিফিকাল্টের ডিফারেন্স। বুঝছেন সবাই? তাহলে আমার কাজ হচ্ছে পারা। আমি কেন পারবো না? অবশ্যই পারবো ইনশাল্লাহ। না পারার কোনো কারণ নেই, তাই না? না পারার কোনো কারণ নেই, অবশ্যই আমরা পারবো ইনশাল্লাহ। আর যেহেতু পারবো, তাহলে কঠিন বলে কোনো কথা নেই, সব পারি। ঠিক আছে, এখন আমি একটু আপনাদেরকে টেস্ট ডে এর একটা একটা পিকচার শেয়ার করি, যে পরীক্ষার দিন কি হয় টেস্ট ডে। এখান থেকে আমাদের এই টেস্টটা শুরু হবে আর কি। আচ্ছা, তো আমি যখন পরীক্ষার দিন আসে, আমার একটা স্পিকিং টাইম স্লট থাকে, খেয়াল করবেন। স্পিকিং টাইম স্লট। আপনাকে কিন্তু বাকি সবার মতন সকালবেলা গিয়ে বসে থাকতে হবে না। আপনার আপনার যে স্পিকিং পরীক্ষা, সেটা হয়তো একটা টাইম দেওয়া থাকবে আগে থেকে। সেটা হয়তো 2টার দিকে হইতে পারে, 3টা 45-এ হইতে পারে, দুপুরে। সকাল 9টা 30-এ হইতে পারে, বিকাল 5টা, বিকাল 5টা বাজে হইতে পারে। তাহলে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, যে কোনো সময় আপনার স্পিকিং টেস্ট হইতে পারে। দেখবেন আপনাকে একটা মেসেজ পাঠায় অথবা একটা ইমেইল পাঠায়, এবং সেখানে আপনার স্পিকিং টাইম স্লট মেনশন করা থাকে। আচ্ছা, তাহলে আমাকে যখন আমার যে সময় আমার পরীক্ষা শুরু হবে, দেখবেন তার আগে একটা রিপোর্টিং টাইম থাকে। যে আপনার পরীক্ষা যদি 2টায় হয়, আপনাকে বলে ক্যান্ডিডেটস মাস্ট রিমেইন প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার বাই 1:30। যার পরীক্ষা 2টায় তাকে বলে 1:30-র মধ্যে প্রেজেন্ট থাকতে। যার পরীক্ষা 9:30টায় তাকে বলে 9টার মধ্যে প্রেজেন্ট থাকতে। যার পরীক্ষা 5টায় তাকে বলে 4:30টায় প্রেজেন্ট থাকতে। যার 3:45 তাকে বলে 3:15-এ প্রেজেন্ট থাকতে। মোটামুটি ধরেন হাফ 40 মিনিটস হাতে রেখে তারা আপনাকে ডাকে, আপনি ঠিক ওই সময় চলে যাবেন। আপনার এর আগে, খুব বেশি আগে যাওয়ার দরকার নেই। যদি চান আপনি 1 ঘন্টা আগে যেতে পারেন, পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে গিয়ে আপনি পৌঁছেছেন। আচ্ছা, এটা হচ্ছে রিপোর্টিং টাইম। আর এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল টেস্ট টাইম। আপনার স্পিকিং পরীক্ষাটা কখন হবে? পরীক্ষাটা তো সারাদিন ধরে হয়, সকাল 9:30 থেকে একেবারে বিকাল পর্যন্ত এক একটা 15 মিনিটের স্লট ভাগ করা থাকে, এর মধ্যে পরীক্ষাটা হয়। আচ্ছা, ক্লিয়ার সবাই? এখন তাহলে দেখি যে আমি যখন সেন্টারে আসবো তখন কি হবে। তো প্রথমে আপনি সেন্টারে আসছেন, অ্যারাইভ অ্যাট দ্য টেস্ট সেন্টার। আপনি টেস্ট সেন্টারে আসছেন, আসা মাত্র আপনাকে ঢোকানো হবে রিসেপশনে। আপনাকে এটা চেক হবে, বডি চেক। একজন ছেলেদের জন্য
ছেলে গার্ড থাকে, আর মেয়েদের জন্য মেয়ে গার্ড থাকে, ফিমেল গার্ড থাকে। তারা আপনাকে চেক করবে, যে মেটাল ডিটেক্টর দিয়ে দেখবে এই সেই কিছু আছে কিনা সাথে, ওই আপনি আবার ওই ইয়ার রাজনীতি করতেন কিনা, সাথে গুলিগালা ক্যারি করেন কিনা। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তারপর রিসেপশনে যাবেন। রিসেপশনে আপনি রিপোর্ট করবেন, রিপোর্ট যে আমি আসছি। রিসেপশনে একটা ডেস্ক থাকবে, সেই ডেস্কে আপনি দেখবেন, সেটা ব্রিটিশ কাউন্সিল হলে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি হলে আইডিপি, দুইটাই তো কোম্পানি আছে যারা আইএলস এক্সামটা নেয়। তো ব্রিটিশ কাউন্সিল হলে ব্রিটিশ কাউন্সিল, আর যদি আইডিপি হয় তাহলে আইডিপির যে অফিসার থাকবে তাকে গিয়ে রিপোর্ট করবেন যে আমি আসছি। আচ্ছা, রিপোর্ট করার সময় তারা একটা জিনিস করবে আপনার কাছ থেকে। আপনার কাছে হয়তো ওয়ালেট, ওয়ালেট মানে আপনার মানি ব্যাগ, আপুরা আছেন তাদের সাথে হয়তো হ্যান্ড ব্যাগ থাকতে পারে, আপনার ফোন, আপনার যদি কোনো কাঁধের ব্যাগ থাকে, ব্যাকপ্যাক, যা কিছু আছে মানে আপনার যা কিছু সহায় সম্পত্তি, এই সব সম্পত্তি তারা কি করবে, এগুলোকে বলে বিলঙ্গিংস। এই বিলঙ্গিংস গুলা আপনাকে তাদের কাছে জমা রাখতে হবে, আপনি আপনার সাথে নিয়ে ঢুকতে পারবেন না। এই বিলঙ্গিংস আপনাকে ডিপোজিট করতে হবে, জমা দিতে হবে। ওটার একটা আলাদা ডিপোজিট কাউন্টার থাকে, ও আপনাকে একটা টোকেন দিবে, যে এই হচ্ছে আপনার টোকেন। এই যে আপনার ব্যাগের মধ্যে টোকেন লাগাই দিছি, আপনি যখন এটা ফেরত নিবেন, এই ফোনটা ফেরত নিবেন, মানি ব্যাগটা ফেরত নিবেন, এই টোকেনটা নিয়ে আসবেন। তাহলে আমি সবার আগে কি, টেস্ট সেন্টারে আসলাম, টেস্ট সেন্টারে আসার পর আমি রিসেপশনে গেলাম, সেখানে গিয়ে রিপোর্ট করলাম যে আমি আসছি। তো ওখান থেকে আমার যত বিলঙ্গিংস আছে আমাকে পাঠানো হবে ডিপোজিট কাউন্টারে। ডিপোজিট কাউন্টার আমার ফোন টোন ব্যাগ ট্যাগ সবকিছু রেখে দিবে, রেখে আমাকে একটা টোকেন দিবে, যে টোকেনটা নেন, নিয়ে এবার হচ্ছে আপনি ইয়া করেন, টোকেন নিয়ে এবার হচ্ছে আপনি আহ পরের সেকশনে যান। পরের সেকশন হচ্ছে ওয়েটিং। ওয়েটিং, আপনাকে একটা ওয়েটিং রুমে বসাবে, এখানে ওয়েট করতে হবে। এখান থেকে এক একজন ক্যান্ডিডেট করে করে, ওয়ান বাই ওয়ান ক্যান্ডিডেটকে কি করবে, বায়োমেট্রিক মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টস, আপনার হাতের ওই আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্টস নেবে, ওই রুমে পাঠাবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টস নিবে, আপনার ফটো তুলবে। একটা ওই যে আইএলস স্কোর কার্ডে যে ছবিটা থাকে না, ওই ছবিটা কিন্তু এক্সামের দিনে তুলে, ওই ছবিটা আপনি আলাদা দিতে পারবেন না, বা ছবি আপনি নিয়ে গেলে হবে না। ওই ছবিটা এক্সাম সেন্টারেই ওরা তোলে। তা আপনি যদি চান আপনার ছবিটা সুন্দর আসুক, তাহলে একটা সুন্দর কাপড় চোপড় পরে যায়, যদিও কালার তো ওই যে সবুজ টাইপের একটা কালারই দিবে। বাট যদি কোনো কাপড় আপনার পছন্দ থাকে, আপনি চান স্যুট, স্যুট পরে আপনার ছবি আসুক, স্যুট পরে যান। আপনি চান গেঞ্জি পরে আসুক, গেঞ্জি পরে যান। আমি গেঞ্জি পরে গেছি, আমার এত ফুটানি নাই ভাই। আমি যতবার গেছি আমি গেঞ্জি পরে গেছি, আর কি আছে না আছে, গেঞ্জি পরে বসছি, ছবি তুলছে, ব্যাস শেষ, এটা হাসি দিছি, শেষ। আচ্ছা, তাহলে আমার ফটো তুলবে, আমার ফিঙ্গারপ্রিন্ট নিবে, নিয়ে আমাকে আবার কোথায় নিয়ে আসবে, আবার নিয়ে যাবে ওয়েটিং রুমে। ঠিক আছে, তাহলে ওয়েটিং রুম থেকে আমাকে বায়োমেট্রিক করে ফটো তুলে আবার ওয়েটিং রুম নিয়ে যাবে। তারপর যখন অ্যাকচুয়াল স্পিকিং এর টাইম আসবে, আপনার ডাক আসবে, তখন আপনাকে ডাকবে যে হ্যাঁ আপনি আসেন, এখন আপনি এই রুমে ঢুকেন। দেখবেন কোন সেন্টারে দুইটা রুম, কোনোখানে ছয়টা রুম থাকে, আপনাকে বলবে রুম ওয়ানে যান, রুম টু তে যান, থ্রিতে যান, এখানে যান। ব্যাস, আপনি সুন্দর মতন গিয়ে কি করবেন, আপনার যে স্পিকিং রুম আছে, যেটা আপনাকে যেতে বলা হয়েছে যে রুমে, সেই স্পিকিং রুমে আপনি যাবেন, গিয়ে একটা নক করবেন দরজার উপর, নক অন দ্য ডোর। আমি কিন্তু পুরো টাইম লাইনটা লিখতেছি আপনাদের জন্য। দরজায় নক করবেন, এই নকটাই হচ্ছে পারমিশন। তখন এক্সামিনার আপনাকে কি বলবে, কাম ইন, প্লিজ কাম ইন। আচ্ছা, আপনি রুমের ভিতর ঢুকছেন, এন্ট্রি নিছেন,
নিয়ে আপনি কি করবেন? কালকে মনে আছে বলছিলাম, রুমে ঢুকা মাত্র আমরা কি করব? পারমিশন চাইবো নাকি? মানে যদি পারমিশন কিসের জন্য চাইবো? আমি তো বলছেন তুমি ঢুকো। আমি কি করব এখন এক্সামিনারকে? গ্রিটিং করব, ভেরি গুড। ওনাকে আমি গ্রিট করব। গ্রিটিং, যে হ্যালো স্যার, গুড মর্নিং, অথবা হ্যালো ম্যাম, হাউ আর ইউ। আচ্ছা, সালাম দিতে পারি, সালাম আলাইকুম স্যার, হাউ আর ইউ। আচ্ছা, গ্রিটিং করলাম, উনি আমাকে গ্রিটিং রিপ্লাই করলো। তারপর আমি যখন সামনে যাব, হয়তো উনি আউট অফ কার্টিসি, দ্য এক্সামিনার উইল টেল মি অর আস্ক মি টু সিট ডাউন। উনি বলবেন প্লিজ হ্যাভ আ সিট। অথবা, মানে এটা আসলে হয় না কখনো যে উনি আপনাকে বসতে বলবেন না। আপনি যখন চেয়ারের কাছে গেছেন, নর্মালি সব এক্সামিনার বলেন। যদি কোনো কারণে এক্সামিনার সেটা মিস করে, তখন আপনি জিজ্ঞেস করেন যে স্যার, মে আই হ্যাভ আ সিট, বা ক্যান আই সিট। আচ্ছা, তো বললো হ্যাঁ, বসেন। এবার আপনি বসলেন। পরীক্ষা কিন্তু এখনো শুরু হয়নি। পরীক্ষা এখনো শুরু হয়নি, আপনি জাস্ট বসছেন। বুঝছেন? কম্পিউটার বেস হলেও সেম। না, কম্পিউটার বেস হলে কামিন বলবে না। কম্পিউটার বেস কি, আচ্ছা, যখন ভার্চুয়াল আর কি, ভার্চুয়াল ইন্টারভিউ, তখন তো অলরেডি আপনি স্ক্রিনের সামনে আসেনি। তখন তার কামিন বলার কিছু নাই। আপনি স্ক্রিনের সামনে আছেন। আপনি জাস্ট সিম্পলি গ্রিটিং দিয়ে শুরু করবেন সবকিছু। আর আপনি অলরেডি চেয়ারে বসেই গেছেন, আপনাকে চেয়ারে বসাই দিবে ওরা। ওরা নিয়ে চেয়ারে বসাই দিবে, তারপর হচ্ছে দেখবেন স্ক্রিন চালু করছে, দেখবেন স্ক্রিনের মধ্যে একটা মানুষ বসে আছে। ওই মানুষটা আপনার দিকে তাকায় আছে, কথাবার্তা বলবেন, ব্যাস। আচ্ছা, এখন এক্সামিনার সবার আগে আপনার কাছে আপনার পাসপোর্ট দেখতে চাইবেন। খেয়াল করবেন, বলবে যে ক্যান আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ, বা মে আই হ্যাভ ইউর পাসপোর্ট প্লিজ, বা প্লিজ গিভ মি ইউর পাসপোর্ট। আপনি আপনার পাসপোর্টটা, যে হিয়ার ইট ইজ স্যার, বা হিয়ার ইট ইজ ম্যাম, পাসপোর্টটা দিলেন। উনি পাসপোর্টের সাথে আপনার সব ইনফরমেশন ক্রস চেক করবেন। ঠিক আছে? এমনিতে আপনার নাম, পাসপোর্ট দেখে আপনার নাম জিজ্ঞেস করবে যে আপনার নাম কি। আপনি বলবেন এটা। আচ্ছা, আপনি তাহলে আইএলটিএস এটা দিচ্ছেন, একাডেমি দিচ্ছেন? হ্যাঁ, আমি এটা দিচ্ছি। আচ্ছা, তখন উনি একটা, পুরা টেস্টটা একটা অডিও রেকর্ড করবে। এটা কি আপনারা জানেন? আপনার পুরো টেস্টটা রেকর্ড হয়। এইটা স্পিকিং টেস্টটা রেকর্ড হয়। আচ্ছা, রেকর্ডটা দুই ভাবে হয়। যারা যারা ইউকে তে যাবেন, ইউকের জন্য, ইউকের পরীক্ষার নাম হচ্ছে ইউকে ভিআই। সেম পরীক্ষা, একই পরীক্ষা, কোনো পার্থক্য নেই। আইএলটিএস এর যে পরীক্ষা, ইউকে ভিআই একই পরীক্ষা, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র ইউকে ভিআই যে টেস্ট, সেটা ভিডিও রেকর্ড হয়। ভিডিও রেকর্ড। আর যেটা নর্মাল আইএলটিএস এক্সাম, আইএলটিএস যে মানে একদম জাস্ট, সবই তো আইএলটিএস এক্সাম। খালি ইউকের পরীক্ষাটার নাম হচ্ছে ইউকে ভিআই, আর কিচ্ছু না, মানে খালি নামটা চেঞ্জ করছে। নর্মাল আইএলটিএস এক্সাম এটা অডিও রেকর্ড হয়। অডিও রেকর্ড। তো উনি আপনাকে বলবে যে ডু ইউ মাইন্ড মি টার্নিং অন দিস অডিও রেকর্ডার, অথবা ক্যান আই টার্ন অন দিস অডিও রেকর্ডার। উনি আপনাকে আউট অফ কার্টিসি আপনার পারমিশন চেয়ে নিবে, বাট এটা ওনাকে করতেই হবে। আপনি পারমিশন দেন আর না দেন, ওনাকে অডিও রেকর্ড করতেই হবে। অথবা যারা ইউকেভিআই দিবেন, তাদেরকে ভিডিও রেকর্ড উনি করতেই হবে। তো আপনি বলবেন যে না, ইটস ফাইন উইথ মি, প্লিজ প্রসিড। আপনি আপনার মতন আগায় যান, আমি আসি। ব্যাস। তখন উনি অডিও রেকর্ডারটা প্লে করবে, অথবা ভিডিও রেকর্ডারটা অন করবে, করে উনি আপনাকে আবার কোয়েশ্চেন করবে। কিছু বেসিক কোয়েশ্চেন করে। কি কি কোয়েশ্চেন বলেন তো, কারো আইডিয়া আছে কি কি কোয়েশ্চেন করে? ভেরি গুড। সবার আগে জিজ্ঞেস করে নাম। সবার আগে জিজ্ঞেস করে নাম। রাইট। শুরুই হবে আপনার নাম দিয়ে। আচ্ছা, এক্স্যাক্টলি, ইন্ট্রোডাকশন। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন গুলা আইএলটিএস এক্সামে আসবেই, বাকি কোয়েশ্চেন গুলো আসবে নাকি আসবে না সেটা নিয়ে আপনি খুব একটা আইডিয়া করতে, মানে করা কঠিন। যে পার্ট টু তে আমি কি পাবো, পার্ট থ্রি তে আমি কি পাবো, বাট একদম বেসিক ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স, যেটাকে আমরা বলি পার্সোনাল ইন্ট্রোডাকশন। পার্সোনাল
ইন্ট্রোডাকশন, এই পার্টটা সবাই মোটামুটি জানেন যে কি কি কোয়েশ্চেন আসবে। এই পার্টটা আমরা একটু প্রিপেয়ার করে যাব। আমি সবাইকে বলি আমরা একটু আগে থেকে এটা প্র্যাকটিস করে যাব, যাতে এক্সামের দিন আমি এইখানে অ্যাটলিস্ট না আটকাই। কেউ যদি নাম বলার সময় চিন্তা করেন, নাম বলার সময় আটকায় যায়, তাইলে এটা কি ভালো হয় বলেন তো? মানে নাম বলতে গিয়ে আটকায় গেছে, এটা কেমন ইমপ্রেশন হয় বলেন তো? এটা কি এক্সামিনারকে কোনো ভালো ভালো মেসেজ দেয় বা কোনো ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে? না, করে না, এক্স্যাক্ট। এটা করে না। আমার কি করতে হবে? আমার ডেফিনেটলি ভালো করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও লাকি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার কাজই এটা, আমি আপনাকে পুরাটা টাইম লাইন দেখাই দিব যে কিভাবে কোন স্টেপে কি হবে, যাতে আপনি পরীক্ষার দিন গিয়ে সারপ্রাইজ না হন। আপনি জানবেন যে এটা তো হবেই, এটার পর এটা হবে। আমি আগে থেকে জানি, আমি এটার জন্য প্রিপেয়ার্ড, আমার কোনো সমস্যা নেই, ব্যাস। আচ্ছা, এখন নেম। নেম যখন জিজ্ঞেস করবে আপনি সবসময় কি বলবেন? আপনার পাসপোর্ট নেম মনে রাখবেন। আচ্ছা, অনেকের হয়তো পাসপোর্ট নাই, তাদের কি আছে? তাদের আছে এনআইডি কার্ড। এনআইডি কার্ড। এনআইডি কার্ড কিন্তু নর্মালটা নেয় না, এনআইডি স্মার্ট কার্ড নেয় শুধুমাত্র। আইএলস আপনি দুইটা দুইটা আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, একটা হচ্ছে হয় পাসপোর্ট, আর নইলে এনআইডি স্মার্ট কার্ড। এটা আমি লিখে দিই না, এনআইডি স্মার্ট কার্ড। যে কোনো একটা দিয়ে আপনি পরীক্ষা রেজিস্ট্রেশন করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, তো আপনার এনআইডি স্মার্ট কার্ড বা পাসপোর্টে যে নাম আছে সেটাই আপনি বলবেন, এবং ফুল নেম বলবেন। খুব নর্মাল যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইয়োর নেম, আপনি কি বলবেন? আপনাকে কোয়েশ্চেন করছে, হোয়াট ইজ ইয়োর নেম, কি বলবেন? ভেরি গুড, মাই নেম ইজ, আমার নাম হচ্ছে মেহেদি হোসেন ভুঁইয়া সাকিব, আমি এটা বলবো। আচ্ছা, যদি বলে মে আই নো ইয়োর নেম প্লিজ, খেয়াল করেন, একটু হালকা ডিফারেন্ট এটা। একটা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, এটার অ্যান্সার হচ্ছে মাই নেম ইজ, আমার নাম যা। বাট যদি বলে মে আই নো ইয়োর নেম প্লিজ, তখন অ্যান্সার কি হবে? যে আমি কি আপনার নাম জানতে পারি? তখন কি হবে? ইয়েস ইউ মে, এটা শুরু হয় এটা দিয়ে, ইয়েস ইউ মে, হ্যাঁ আপনি পারেন, মাই নেম ইজ এটা। এই পার্টটা অনেকে আসলে নর্মালি বলে না, বাট অনেক এক্সামিনার, স্পেশালি যারা বাইরে থাকে, ইন্টারন্যাশনাল এক্সামিনার, যদি আপনার ভার্চুয়াল ইন্টারভিউ হয়, তখন দেখা যাবে হয়তো একটা আমেরিকান ইন্টারভিউয়ার, একটা ব্রিটিশ ইন্টারভিউয়ার, একটা সিঙ্গাপুরিয়ান ইন্টারভিউয়ার, তারা আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে। তখন কিন্তু অ্যান্সারটা এটা, যে আমি কি আপনার নাম জানতে পারি? হ্যাঁ আপনি পারেন, সে আমার নাম হচ্ছে এটা। তো এই অ্যান্সার গুলো যাতে আমরা একটু খেয়াল করি। ঠিক আছে। আচ্ছা, ইয়া শিওর, হ্যাঁ অবশ্যই বলা যাবে, কোনো সমস্যা নেই। শিওর বলা যাবে, কারণ যেহেতু ইনফর্মাল কনভারসেশন, আপনি শিওর বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ইয়া বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ড, যেটা খুব কমন কোয়েশ্চেন, নামের পরপর জিজ্ঞেস করে, ওয়ের আর ইউ ফ্রম? ওয়ের আর ইউ ফ্রম, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার অরিজিন, আমার অরিজিন, আমি কোন এলাকার মানুষ, আমি কোথা থেকে আসছি, আমার বাড়ি কোথায়। আচ্ছা, এটারই আরেকটি ইয়ে হচ্ছে, ওয়ের ইজ ইয়োর হোম টাউন? ওয়ের ইজ ইয়োর হোম টাউন? এখন দেখেন, এটা নিয়ে বেশি মাথা ঘামায়েন না। আপনার, ধরেন কথায় কথা আপনি থাকেন ঢাকায়, আপনার গ্রামের বাড়ি হয়েছে গিয়ে কুষ্টিয়া, এন্ড কুষ্টিয়ার ব্যাপারে আপনার আসলে কথা বলতে গেলে এতটা আপনি ইজিলি বলতে পারেন না। আর ঢাকার ব্যাপারে বলতে গেলে আপনি সহজে বলতে পারেন, তাহলে আপনি ঢাকা নিয়েই কথা বলেন ভাই, আপনার কুষ্টিয়ার কথা বলতে হবে না, আপনি ঢাকা নিয়েই বলেন। আচ্ছা, ওনাদেরকে স্যার বা ম্যাডাম বলতে হবে কি না? স্যার ম্যাডাম বললে ভালো, এক্সামিনারকে যদি স্যার বা ম্যাডাম বলেন এটা ভালো।
কারণ ওনারা রেসপেক্টেড মানুষ, ওনারা পছন্দ করে একটু রেসপেক্ট পাইতে। যদি আপনি স্যার বা ম্যাডাম বলেন, খুবই ভালো, ওনারা খুশি হবেন। আচ্ছা, তাহলে এই যে জিজ্ঞেস করছে ওয়ের আর ইউ ফ্রম, আমি তাহলে কি বলবো? তাহলে আমি বলতেছি আমারটা, ওয়ের আর ইউ ফ্রম, এখানে তো লেখার জায়গা কম। আই অ্যাম ফ্রম, আমি একটা, শুনে এটা একটা সিস্টেম আছে, এই যে যখনই হোম টাউন বা ইয়া জিজ্ঞেস করবে, এটার একটা সিস্টেম হচ্ছে সবার আগে এলাকার নাম বলবেন। লোকা লোক লোকালিটি, আমার যে এরিয়া, সেই এলাকার নাম বলবেন, তারপর ডিস্ট্রিক্ট, শেষ। যদি কান্ট্রির নাম বলতে চান বলতে পারেন, কান্ট্রি অপশনাল, কান্ট্রি বলতে চাইলে আগে লোকালিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, আগে এলাকা, তারপর জেলা, তারপর হচ্ছে দেশ। এই সিকোয়েন্সটা মেনটেন করবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, আই এম লিভিং ইন ঢাকা এলিফ্যান্ট রোড, আচ্ছা আগে এলিফ্যান্ট রোড, তাহলে আমি আপুরটা বলি, আপুর অ্যান্সারটাই আমি বলি। আই এম ফ্রম, যেটা আমার কাছে ওয়ের আর ইউ ফ্রম, আই এম ফ্রম আর নেইবারহুড, নেইবারহুড মানে এলাকা, শব্দটা সুন্দর। আই এম ফ্রম আ নেইবারহুড কল্ড এলিফ্যান্ট রোড, আমি একটা এলাকা থেকে, মানে আমি এই এলাকার মানুষ, যে জায়গাটার নাম হচ্ছে এলিফ্যান্ট রোড, উইচ ইজ, যে জায়গাটা লোকেটেড, ঢাকার কোন সাইডে পড়ছে বলেন তো? ইন দা, সম্ভবত দক্ষিণে পড়ছে তাই না? ইন দ্য সাউদার্ন পার্ট অফ ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। দেখেন, একটা হচ্ছে আমি ডিরেক্ট বলতাম আই এম ফ্রম এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট রোড কি, এটা কি সহজে মানে একজন বিদেশি বা একজন যে আপনার এলাকা চিনে না, সে তারপর জন্য বলা সহজ যে এলিফ্যান্ট রোড কোথায়? আচ্ছা, মিরপুর, মিরপুর হচ্ছে নর্থ, মিরপুর হচ্ছে নর্থ, তাহলে মিরপুর, আপনি তাহলে কি বলবেন? যে, তাহলে আমি আরেকটু ভাবে ডিফারেন্ট ভাবে করতেছি এটাই, ওয়ের ইজ ইউর হোম টাউন, একটা তো এটা, যদি এটা বলে মাই হোম টাউন ইজ ইন আর নেইবারহুড, মানে বাকিটা পুরা সেম, বাকিটা পুরা সেম, খালি আপনি কি বললেন যে মাই হোম টাউন ইজ ইন ঢাকা। আচ্ছা, এক মিনিট, একটা মিনিট আসছে, যখন আপনার হোম টাউন জিজ্ঞেস করছে, যদি আপনি ডিরেক্ট বলতে চান, আপনি বলেন যে মাই হোম টাউন ইজ ইন ঢাকা, তারপর আই লিভ ইন এ নেইবারহুড কল্ড এলিফ্যান্ট রোড, জাস্ট একটু অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। মাই হোম টাউন ইজ ইন ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, অ্যান্ড দ্য পার্টিকুলার এরিয়া ওয়ের আই লিভ ইজ কল্ড এলিফ্যান্ট রোড, অথবা মিরপুর। আচ্ছা, না এই একটা বললে ভালো আপু, আপনি ধরেন যদি ময়মনসিং নিয়ে বলতে চান তাহলে শুধু ময়মনসিং নিয়ে বলবেন, যদি আপনি গাজীপুর নিয়ে বলতে চান শুধু গাজীপুর নিয়ে বলবেন, বাট সব মানে একসাথে দুইটা মিক্স, মানে কারেন্ট অ্যাড্রেস আবার আপনার কি বলে যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা ভিলেজ, দুইটা একসাথে বললেন না, যে কোনো একটা বলবেন। তা আপনি বলতে হবে আই এম ফ্রম গাজীপুর হুইচ ইজ লোকেটেড রাইট বিসাইড ঢাকা, দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঠিক ঢাকার পাশে গাজীপুর, ময়মনসিং। আই লিভ ইন, আই কাম ফ্রম ময়মনসিং which is a district in the northern part of Bangladesh, শেষ। I live in Mymensingh, a district in the northern part of Bangladesh, নর্দার্নই তো না, ময়মনসিং তো উত্তরে পড়ছে নাকি? এই তো যার যেটা আর কি, ফেনী। আচ্ছা, আই এম ফ্রম ফেনী, বিউটিফুল town, a beautiful small town located on in the southern part of Bangladesh, শেষ। I come from Feni, a beautiful small town লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, ফেনী পড়ছে আবার দক্ষিণে, বাংলাদেশের দক্ষিণে, তখন আর ঢাকা টাকার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে?
আচ্ছা, ওটা সমস্যা নেই। পাসপোর্টের প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস নিয়ে আপনার কোনো ইয়ে করবেন না। কোনো সমস্যা নেই। আপনি একটা একটা লোকালিটি বলে দিলেই হয়েছে, শেষ। বুঝছেন? একটা ইয়া বলে দিলেই হয়েছে। কোনো সমস্যা নেই, এটা নিয়ে মাথা ঘামায়নি। এগুলো ইজি জিনিস। আর এগুলোতে কোনো মার্কও নেই, সত্যি কথা। বাট এটা ইমপ্রেশন ক্রিয়েট করে। এটাতে ডিরেক্ট কোনো মার্ক নাই, বাট ইমপ্রেশন ক্রিয়েট করে। আমি যদি এই অ্যান্সার গুলো কনফিডেন্টলি দিতে পারি, ভালোভাবে দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি এক্সামিনার আমার ব্যাপারে পজিটিভ থাকে। কেউ যদি এইসব বেসিক অ্যান্সার দিতে গিয়ে মানে হিমশিম খায়, তাহলে এক্সামিনার বলে কি রে, এত সহজ জিনিস সারা জীবন সে লাইফে মনে হয় 100 বারের উপর অ্যান্সার করছে, তাও এটা অ্যান্সার করতে গেলে তা সে টেনশনে পড়ে। এর তো তাহলে অবস্থা খারাপ, ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ড যে কমন কোয়েশ্চেনটা, ওয়ের আর ইউ ফ্রম বা হোয়াট, ওয়ের ইজ ইউর হোম টাউন, সেটা আমার ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এইবার থার্ড আমার ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করতে পারে। ফ্যামিলি নিয়ে জিজ্ঞেস করতে পারে। ফ্যামিলি, আচ্ছা, কিরকম? ডু ইউ লিভ উইথ ইউর প্যারেন্টস? আমি কি অ্যান্সার দিব? যদি থাকি ইয়েস, আই ডু লিভ উইথ মাই প্যারেন্টস। আর যদি না থাকি নো, আই এম লিভিং অন মাই ওন, অথবা আই হ্যাভ মাই ওন ফ্যামিলি নাও। তো এটার অ্যান্সার হচ্ছে হয় ইয়েস। ইয়েস হইলে আমি আমার প্যারেন্টস এর সাথে থাকি, আর না হইলে না, আই এম লিভিং অন মাই ওন। আচ্ছা, যদি জিজ্ঞেস করে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তখন আমি কি করবো? আমি সবসময় আমাকে কাউন্ট করে বলবো যে দেয়ার আর 6 মেম্বার্স, আমার বাসায় 6 জন আছে। দেয়ার আর 6 মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মাই সেলফ। আমার ফ্যামিলিতে 6 জন মেম্বার আছে ইনক্লুডিং মাই সেলফ। দে আর মাই ফাদার, মাই মাদার, মাই টু এল্ডার ব্রাদার্স অ্যান্ড আ ইয়াঙ্গার সিস্টার। আমার দুজন, না আমার কি, আমার আমার একজন বড় ভাই আছে, সরি। অ্যান এল্ডার ব্রাদার অ্যান্ড টু এল্ডার সিস্টার্স, আমি সবার ছোট। আমি এটা বানাই ফেলছিলাম আর কি, বানাই ফেললে বানাই ফেলবেন, কোনো সমস্যা নেই। এদেরকে চেক করতেছেন আপনার সত্য মিথ্যা কি, ক্রিয়েটিভিটি সবসময় ক্রিয়েট করে ফেলবেন, শেষ। I come from a 100 members family. I have 99 siblings. Interesting answer. There are 100 members in my family. I have 98 siblings, including myself. আমার 98টা ভাই বোন আছে, because my father married 4 times. ঠিক আছে, অসুবিধা আছে? সমস্যা তো নেই। বাপের শখ জাগছে, বাপ করতেই পারে। ভালো ভালো কাজ তো আর করতে মানা নেই, তাই না? আচ্ছা, আমি যেভাবে চাই আমি সেভাবে আমার অ্যান্সার দিতে পারবো। জাস্ট প্রত্যেকটা অ্যান্সার যাতে সুন্দর লজিক্যাল থাকে এবং আমার অর্গানাইজ থাকে। এই কোয়েশ্চেন গুলো আমরা আগে থেকে সব প্রিপেয়ার করবো, আমি এই জন্য আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে আমরা আগে থেকে আমরা প্র্যাকটিস করব, এই জন্য আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে জিজ্ঞেস করে যে ডু ইউ হ্যাভ সিবলিংস? আপনার কি ভাই বোন আছে কিনা, এটা জিজ্ঞেস করে মাঝে মাঝে। বুঝছেন? আচ্ছা, আচ্ছা, আমি লিখে দিচ্ছি ছোট করে। আই হ্যাভ 98 মেম্বার্স লিখবো। 98 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। আমার ফ্যামিলিতে 98 মেম্বার্স আছে। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম মাই প্যারেন্টস, আমার বাপ মায়ের পাশাপাশি, উই আর, আমার বাপ মা কয়জন? বাপ মা তো দুইজনই। অ্যাপার্ট ফ্রম, আচ্ছা লিখে দিই, অ্যাপার্ট ফ্রম মাই প্যারেন্টস অথবা মাই ফাদার অ্যান্ড মাদার, যে যেটা বলতে চান। প্যারেন্টস মানে বাবা মা, ফাদার মাদার মানে বাবা মা। আচ্ছা, উই আর 98 siblings in total, including myself. আচ্ছা, যদি ম্যারিড হন, ম্যারিড হলে আপনি কি ইয়া আপনার নিজের ফ্যামিলিতে থাকেন নাকি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন? আপনি বলতে পারেন তখন।
এইটা কিন্তু একটা কোয়েশ্চেন আসে, ডু ইউ লিভ ইন আ নিউক্লিয়ার অর আ জয়েন্ট ফ্যামিলি? আবার অনেক সময় প্রশ্ন করে, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন? আপনি কোন ধরনের ফ্যামিলিতে থাকেন? নিউক্লিয়ার মানে আমার আমার নিজের ফ্যামিলি, আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা, আমাদের একটা ফ্যামিলি। জয়েন্ট হচ্ছে আমার সাথে আমার বাবা মা আছে, অথবা চাচা চাচি আছে, এই আছে ওই আছে। আচ্ছা, আপনি আপনার হাজবেন্ড, তাহলে ঠিক আছে। আই লিভ ইন a নিউক্লিয়ার ফ্যামিলি ওয়ের, অথবা উইথ মাই হাজবেন্ড, যদি বাবু থাকে বলবেন অ্যান্ড কিডস। আই লিভ ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি উইথ মাই হাজবেন্ড, বাবু থাকলে অ্যান্ড টু কিডস। ঠিক আছে, এই হচ্ছে ফ্যামিলির কিছু বৃত্তান্ত। যে একে আমি প্যারেন্টস এর সাথে থাকি কিনা, হ্যাঁ প্যারেন্টস এর সাথে থাকি অথবা থাকি না। আর কয়জন মেম্বার্স আছে ফ্যামিলিতে? এতজন আছে। আচ্ছা, আমি কি নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি নাকি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, অথবা আমি কোন ধরনের ফ্যামিলিতে থাকি? আমি সেটা অ্যান্সার করে দিলাম। জিজ্ঞেস করে, ডু ইউ হ্যাভ সিবলিংস, মানে আপনার কি ভাই বোন আছে? ইয়েস আই ডু। ডু ইউ হ্যাভ সিবলিংস, আপনার কি ভাই বোন আছে? ইয়েস আই ডু। হ্যাঁ আমার আছে। আই হ্যাভ, আমার এখন যা আছে, আই হ্যাভ ওয়ান এল্ডার ব্রাদার, একজন বড় ভাই আছে, অ্যান্ড টু এল্ডার সিস্টার্স, আর দুজন বড় বোন আছে। এই তো, এই হচ্ছে ফ্যামিলির ব্যাপার স্যাপার। ক্লিয়ার? ফ্যামিলি নিয়ে কত রকম প্রশ্ন আসতে পারে। স্টার মার্ক করে দিলাম আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, তারপর এইবার কি জিজ্ঞেস করতে পারে? এবার আমার পড়াশোনা, আমি আমি কি করি, আমি কি করি, আমি কি পড়াশোনা করি নাকি আমি কাজ করি? যদি পড়াশোনা করি, জিজ্ঞেস করবে, হোয়াট ডু ইউ ডু? তখন আমি বললাম, আই অ্যাম আ স্টুডেন্ট, অথবা আই অ্যাম আ প্রফেশনাল। কেউ ডক্টর হইলে বলেন, আই এম আ ডক্টর, আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম আ বিজনেস পার্সন। যার যেটা প্রফেশন, যার যেটা কাজ, যার প্রফেশন পড়াশোনা, সে বলবেন আমি স্টুডেন্ট। যার, যে জাস্ট একটা জব করেন এবং আপনি জাস্ট এটাকে জেনারেল রাখতে চান, আপনি বলবেন আমি আই এম আ প্রফেশনাল। আচ্ছা, ডক্টর হলে বলবেন আমি ডক্টর, বিজনেস পার্সন হলে বিজনেস পার্সন। যেটা বলতে চান সেটা বলবেন। আচ্ছা, এখন আপনাকে জিজ্ঞেস করতে পারেন, আপনি কি পড়াশোনা করতেছেন, মানে এখন কারেন্টলি কি করতেছেন? হাউস ওয়াইফ? হ্যাঁ, আই এম আ হাউস ওয়াইফ, আই এম আ হাউস ওয়াইফ। অবশ্যই। আপনাদের উপর পুরা মানে বাসা টিকে আছে, মানে বাসায় শান্তি পাই হচ্ছে গিয়ে ধরেন, মানে আলহামদুলিল্লাহ যখন বাসায় আসি, then আমার ওয়াইফ সবকিছু, মানে তার যে কন্ট্রিবিউশন আমার লাইফে, সেটা আমি কোনো দিক দিয়ে অস্বীকার করার উপায় নেই। শুধু আমার ওয়াইফ না, আমার মানে আমাদের প্রত্যেকের ওয়াইফরা, প্রত্যেকের মায়েরা আমাদের বাসাগুলাকে যে থাকার বসবাসের যোগ্য করে রাখছে। এখানে যে আমরা রাত্রেবেলা ঘুমাইতে পারি, আমরা যে আমাদের টেবিলে খাবার পাই, আমরা যে আমাদের প্রত্যেকটা লাইফের সলিউশন তাদের কাছে পাই, আমাদের তো তাদের পা ধুয়ে পানি খাওয়া উচিত। আমি এটা সবাইকে বলি যে আমি আমার, যদিও মায়ের সাথে আমি ক্যাচ ম্যাচ করি, বউয়ের সাথে আমি একটু হালকা পাতলা দুষ্টামি করি, বাট এই মানুষগুলো হচ্ছে আমাদের লাইফের পুরো 50%। এইসব মানুষ, এই মানুষগুলোর অবদান ছাড়া আমরা কোনোভাবেই কিছু করতে পারতাম না, লাইফ কিচ্ছু করতে পারতাম না। বাসায় আসতাম, মন খিটমিট থাকতো, খাবার রেডি নাই, কাপড় ধোয়া নাই, সারাদিন বাইরে কাজ করে আসছি, এখন আবার কাপড় ধুইতে হবে, হুম, ভাল লাগে না, এই না সেই না, মারাই যেতাম বলে। আলহামদুলিল্লাহ যে আমাদের মারা, আমাদের ওয়াইফরা, আমাদের বোন যারা আছেন, আমাদের বাসাগুলোকে সুন্দর করে রাখছেন, সাজিয়ে রাখছেন, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, আমরা হয়তো অ্যাপ্রিসিয়েট করি না। আজকে আমি একটু অ্যাপ্রিসিয়েট করবো, দেখি ক্লাস শেষ করে। আচ্ছা, আসেন। তো আপনাকে বলতে পারে যে আহ, যদি আপনি কারেন্টলি, আর ইউ আর স্টুডেন্ট রাইট নাও? ইয়েস, আই এম আ স্টুডেন্ট রাইট নাও। আপনি কি করেন সব সময়? যদি স্টুডেন্ট হন তাহলে আগে ডিগ্রি, দেন সাবজেক্ট, তারপর আপনার ইনস্টিটিউশন, এই সিকোয়েন্স ফলো করবেন। তাহলে কেমন হতে পারে যে আমি এখন আহ, অথবা আমি শেষ করছি, আমি এইচএসসি শেষ করছি, আই হ্যাভ ফিনিশড মাই, এইচএসসি কে ফুল ফর্মে বলবেন হায়ার সেকেন্ডারি, এইচএসসি না, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামস। আই হ্যাভ ফিনিশড মাই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামস ইন সায়েন্স, আপনার সাবজেক্ট হচ্ছে সায়েন্স, ফ্রম, কথার কথা, আমি পড়াশোনা করছি কথা, আমি পড়িনি, হয়তো আমার এখানে কেউ আছে যে পড়ছে, ফেনী গভর্নমেন্ট কলেজ। শেষ। তাহলে দেখেন আমার ডিগ্রি, এইচএসসি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামস। যেহেতু এক্সামিনার যদি ইন্টারন্যাশনাল হয়, উনি এইচএসসি শর্ট ফর্ম বুঝবে না। তাহলে উনি কি বুঝবে? উনি বুঝবে হায়ার সেকেন্ড, উনাকে ফুল ফর্মটা আমি এক্সপ্লেন করব। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এক্সামস, কোন সাবজেক্টে? ইন সায়েন্স, ফ্রম ফেনী গভর্নমেন্ট কলেজ। আমি যদি আমারটা বলতাম, আই হ্যাভ completed my bachelor's of social science degree, এটাকে বলে বিএসএস, সোশ্যাল সায়েন্সেস আমারটা। I have completed my Bachelor of Social Science degree in economics from ঢাকা ইউনিভার্সিটি। এটা হচ্ছে আমার ব্যাচেলার্স। আমি যদি আমার মাস্টার্স বলতাম তাহলে একই জিনিস, আই হ্যাভ কমপ্লিটেড মাই মাস্টার অফ আর্টস ডিগ্রি ইন English Language Teaching, ELT, from the University of Cambridge. আমি আমার মাস্টার অফ আর্টস ডিগ্রি শেষ করেছি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, ইএল মানে যেটা আমি শর্টকাটে লিখছি, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। প্রত্যেকে প্রত্যেকের এই ইয়াটা সুন্দর করে সাজায় নেবেন, এই অ্যান্সার গুলো রেডি করে ফেলবেন সবাই। ঠিক আছে? হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েশন আপনি বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন। সেটা কিসে? পোস্ট গ্রাজুয়েশন বলে তখন আর মাস্টার্স বলা যায় না, মানে ইয়া করতে, মানে তখন আর ডিগ্রিটা বলতে পারবেন না। পোস্ট গ্রাজুয়েশন মানেই হচ্ছে ডেফিনেটলি এটা মাস্টার্স। আপনি না এই ডিগ্রিটা নাম বলেন যেটা করছেন, মাস্টার্স করলে মাস্টার্স, ব্যাচেলর করলে ব্যাচেলার্স, এটা বলেন, এটা বললে ভালো। আচ্ছা, যারা জব করতেছেন তারা কি বলবেন সব সময়? তারা সবসময় নিজের ডেজিগনেশনটাকে বলবেন, তারপর ডিপার্টমেন্ট, এরপর আপনার অর্গানাইজেশন, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন। আচ্ছা, আচ্ছা, আপু জিজ্ঞেস করছেন আমি গাজীপুর চৌরাস্তা থাকি। স্যার, আই লিভ ইন আ নেইবারহুড কল্ড গাজীপুর চৌরাস্তা, which is located right beside Dhaka, the capital city of Bangladesh. ব্যাস, এই তো। কারণ এইগুলার ইংলিশ বলার দরকার, চৌরাস্তার ইংলিশ বলার দরকার নেই, যা আছে সেটাই বলবেন। আচ্ছা, তাহলে ধরেন আমি আমার ডেজিগনেশন বলতেছি, আই এম ওয়ার্কিং অ্যাজ দ্য, আচ্ছা, আমার ছোট পরিচয় দিই না, আই এম ওয়ার্কিং অ্যাজ, ছোট পরিচয়। বড় পরিচয় হচ্ছে আমি আইএলস ইনস্ট্রাক্টর, এটা আমার বড় পরিচয়। আমার ছোট পরিচয় হচ্ছে আমি আইএলস এক্সিলেন্সের সিইও। আই এম ওয়ার্কিং অ্যাজ দ্য চিফ, ফুল ফর্ম, চিফ এক্সিকিউটিভ অফিসার
এক্সিকিউটিভ অফিসার, এন্ড যেহেতু চিফ এক্সিকিউটিভ অফিসার আমার ডিপার্টমেন্টে, আমি সব ডিপার্টমেন্টের সিইও অ্যাট অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট নেমড আইএলস এক্সেলেন্স। I'm working as the chief executive officer at an educational institute named IELTS Excellence. কেউ একজন এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছেন, তাহলে আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান এক্সিকিউটিভ কিসে আছি? মার্কেটিং ডিপার্টমেন্টে। ইন মার্কেটিং ডিপার্টমেন্ট অফ আ renowned telecommunication company called গ্রামীণ ফোন। আমি কোম্পানি সুন্দর একটা পরিচয় দিয়ে দিছি। I am working as an executive in the marketing department at a renowned telecommunication company called Grameenphone. সবাই বুঝছেন কিভাবে আমি আমার ইয়াটা দিব? আচ্ছা, আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কোন ডিপার্টমেন্টে আপু? সেলস এন্ড মার্কেটিং। আই এম অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওয়ার্কিং ইন দ্য সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট অফ অ্যাপেল ইনকর্পোরেশনস। ব্যাস, অ্যাপেলে কাজ করতেছে। ঠিক আছে, ক্লিয়ার এটা আপনাদের কাছে? আচ্ছা, আচ্ছা, এখন এটা কিছু ফলো আপ কোয়েশ্চেন করতে পারে যে এখান থেকে আপনি লাইফে কি করতে চান, বা আপনি যে কাজটা করতেছেন সেটা আপনি এনজয় করেন কিনা, আর এইখানে আপনার ফিউচার গোল কি, এই কোয়েশ্চেন গুলো করে। আচ্ছা, আমি তাহলে সেটা একটু দেখাই। আচ্ছা, যারা বিজনেসম্যান, আই এম ওয়ার্কিং অ্যাজ দ্য বিজনেস ওনার অফ মাই ওন কোম্পানি কল্ড এটা, অ্যান্ড উই, মানে আমার আমার কিসের বিজনেস? উই ডিল উইথ, কথার কথা, প্লাস্টিক প্রোডাক্টস। My business focuses on customer service solutions or clothing industry. It's a ready-made garments factory, যার যেটা। আচ্ছা, না মেনি পোস্ট বলার দরকার নেই, কারেন্ট যে পোস্ট অথবা লাস্ট যে পোস্ট যেটা আপনি বলতে চান, আপনি একটা পোস্ট বলবেন সবসময়, অনেকগুলো পজিশন বলবেন না। বিএসএস ডিগ্রিটা ফুল ফর্ম বললে ভালো, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ডিগ্রি। এই যে আপনি যেটা ডিগ্রি নিছেন সেই ডিগ্রিটা আপনি জানেন, সেটাকে এক্সপ্লেন করতে পারেন, এগুলো কিন্তু ডিরেক্ট মার্ক না দিলেও ইমপ্রেশনটা পজিটিভ করে। আচ্ছা, বলতে পারো এখন, এটা কোয়েশ্চেন করতে পারেন, ডু ইউ এনজয় ইয়োর স্টাডিজ অথবা ওয়ার্ক? আপনি কি আপনার, যদি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনা এনজয় করেন অথবা কাজ এনজয় করেন? ইয়েস হইলে ইয়েস, নো হইলে নো। কিন্তু মনে রাখবেন সবসময় ইয়েস এর সাথে একটা ওয়াই থাকে, যে কেন। আপনি যদি আপনার পড়াশোনা এনজয় করেন তাহলে কেন করেন, আর যদি এনজয় না করেন তাহলে কেন করেন না? বুঝছেন না, লং স্টাডি গ্যাপ জিজ্ঞেস করবে না, লং স্টাডি গ্যাপ জিজ্ঞেস করবে না। কথা কথা, yes, I do enjoy my studies because, as I've already told, as I've already mentioned, my subject is economics, and economics deals with a lot of other subjects like sociology, political science, business, management, psychology, and almost every aspect of human life. So, economics is a subject that deals with sociology, political science, business, management, psychology, and almost every aspect of human life. And that is why I find my subject very interesting, because I get to know about people, I get to know about running a business and how to manage a big country
অ্যাট দ্য সেম টাইম। আপনারা কি জানেন যারা ইকোনমিক্স পড়ে তারা যে পুরা মানে দেশের ইয়া পড়ে, যে একটা দেশের ইকোনমি কিভাবে কাজ করে? ইকোনমিক্স এর দুইটা পার্ট আছে, একটাকে বলে এটা আমি যেহেতু পড়ছি আমি আমারটা বলি, একটা মাইক্রো ইকোনমিক্স, যেটা হচ্ছে একটা একটা কোম্পানি একটা বিজনেস কিভাবে রান করবে। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ওই দেশের সবগুলা বিজনেস কিভাবে রান করে, ওই দেশের গভর্নমেন্ট কেমনে বাজেট করে। তাহলে আই গেট টু লার্ন ফ্রম ম্যানেজিং আ সিঙ্গেল বিজনেস টু financing an entire country, making budget for an entire country. And that is fascinating for me. I am highly interested in my subject. যে আমি একটা ছোট বিজনেস ম্যানেজ করা থেকে শুরু করে হাউ টু প্রিপেয়ার বাজেট ফর অ্যান এন্টায়ার কান্ট্রি, ফর অ্যান এন্টায়ার নেশন, পুরো দেশের বাজেট কেমনে তৈরি হয় সেটা পর্যন্ত আমি শিখতে পারতেছি। সো ইজ দের এনিথিং দ্যাট আই এম নট এবল টু লার্ন? আই থিঙ্ক আই ক্যান লার্ন এভরিথিং বাই স্টাডিং মাই সাবজেক্ট। আমার সাবজেক্ট পড়াশোনা করে আমি সবকিছু শিখতে পারতেছি, এই জন্য আমার কাছে এটা এত ভালো লাগে, আমি এনজয় করতেছি। এটা হচ্ছে আমার রিজন। আচ্ছা, কাজ, আমাকে যদি বলে ডু ইউ লাইক ইউর ওয়ার্ক, ইয়েস, আই লাভ মাই ওয়ার্ক। আই লাভ মাই ওয়ার্ক সো মাচ দ্যাট আই গেভ আপ আ ইউনাইটেড নেশনস জব টু টেক আপ দ্য ক্যারিয়ার অফ টিচিং। এটা কিন্তু রিয়েল কথা, সত্যি কথা। আই গেভ আপ, আমি ছেড়ে দিছি আ হাইলি পেইড ইউনাইটেড নেশনস জব জাস্ট ফর দ্য লাভ অফ টিচিং। আমার পড়াইতে ভাল লাগে। এবং সত্যি কথা, আমি 2017 সালে যখন মাস্টার শেষ করলাম আমার ইয়াতে ডিপার্টমেন্টে, তখন আমি ওই যে আমার ইউনাইটেড নেশনস জব হয়েছিল, WFP, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। আমি ইন্ডিয়াতে ছিলাম। ইন্ডিয়াতে মুম্বাইতে আমি 6 মাস ট্রেনিং নিছি। ট্রেনিং শেষ করে আমি আবার দেশে আসছি, আমার কাছে এত বোরিং লাগতেছে, আমি বলি, এটা কি কাজ? সারাদিন খালি বসে থাকি, মানে 8-9 ঘন্টার মধ্যে আমি মনে হয় অ্যাকচুয়ালি 2 ঘন্টা কাজ করতে, আর কিচ্ছু না, খালি এই গল্প করা, এর সাথে কথা বলা, বড় বড় কথাবার্তা বলে, হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংকে এটা হচ্ছে, ওই ডোনারের কাছে একটা ইমেল করতে হবে, ওখান থেকে ডোনেশন আনতে হবে, ওই বড় লোক মানে ডোনারদের কাছ থেকে ডোনেশন এনে ফকিরদেরকে বিলাইতে হবে, মাঝখানে কিছু টাকা পয়সা আমরাও খাইতে পারবো, এই টাইপের ফালতু কথাবার্তা, মানে 24 ঘন্টা আর কি করে চলতো। সে আমি তো ভার্সিটি থাকতে আইএলটিএস পড়াইতাম, স্যাট পড়াইতাম, জিআরই পড়াইতাম, ইউসিসি তে ভার্সিটি অ্যাডমিশন কোচিং করাইতাম, ও লেভেলস এ লেভেলস ইকোনমিক্স পড়াইতাম। সে ভাই আমার কাছে টিচিং যে এমন ভালো লাগতো, যে একটা গ্রুপকে আমি শিখাইতে পারতেছি, তাদের লাইফে একটা চেঞ্জ আসতেছে, পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারতেছি আমি। এই জবটা যত টাকাই দেখ আমার ভালো লাগে না, আমার খুবই বোরিং লাগতেছে। আমি বাসার সাথে কথাবার্তা বলছি, বাসা বলে না 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 না, কোনোভাবে চাকরি ছাড়া যাবে না, খুবই ভালো চাকরি, এই চাকরি কেউ পায়, তুই চাকরি ছাড়বি? আমি বলছি, আচ্ছা ঠিক আছে, তারপর আমি চাকরি ছেড়ে দিছি। চাকরি ছেড়ে আমি আবার টিচিং এ ব্যাক করছি। তো আমি এটা বলতে পারি যে ইয়েস, আই 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 এম ইন লাভ উইথ মাই ওয়ার্ক। I love my work so much that I even gave up a highly paid United Nations job. You know how lucrative a UN job is, how difficult it is to manage a job at the UN. And I left that job. I quit that corporate career only for the love of teaching. I want to teach a new generation. I want to help them I want to help them become good members of the society. I want to educate a generation that will make a positive contribution for the world and society. ঠিক, ঠিক আছে। আচ্ছা, তো আমি আমার জবটা এত ভালোবাসি যে সেটার জন্য আমি আমার এই জব ছেড়ে দিছি। আপনারা জানেন যে ইউএন জব পাওয়া কত কঠিন, বাট স্টিল আমি ছেড়ে দিছি। বাট আমি একটা জেনারেশনকে শিখাইতে চাই, এডুকেট করতে চাই। আই ওয়ান্ট দেম টু মেক আ পজিটিভ কন্ট্রিবিউশন, আ পজিটিভ এফোর্ট ইন মেকিং দিস ওয়ার্ল্ড আ বেটার প্লেস। এই পৃথিবীটাকে যে আরো সুন্দর করতে পারে, আরো ভালো একটা জায়গা বানাতে পারে, আমি চাই তারা এই কাজটাতে অবদান রাখুক,
কন্ট্রিবিউট করুক, সেজন্য আমি তাদেরকে হেল্প করতে চাই। এজন্য আমি আমার টিচিংটা খুব ভালোবাসি। আচ্ছা, এই তো আব্দুল বারেক ভাই হচ্ছে আমার আমার একজন সমমনা মানুষ, মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এই যে এম আর হাসান ভাই সুন্দর বলছে, আই এম ওয়ার্কিং এজ এ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন দ্য ক্যাপিটাল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট অফ রিনাউন্ড স্টেট ওন্ড কোম্পানি। হ্যাঁ, সুন্দর অ্যান্সার, সুন্দর। আচ্ছা, এখন এই যে আমি আমার জব নিয়ে বললাম, আমাকে যদি বলে হোয়াট উড ইউ লাইক টু ডু ইন দ্য ফিউচার, হোয়াট উড ইউ লাইক টু ডু ইন দ্য ফিউচার, আপনি ফিউচারে কি করতে চান, আমি কি বলতে পারি? আই উড লাইক টু pursue further training and education in my area of work. I would like to pursue মানে হচ্ছে আমি এই জিনিসটা অর্জন করতে চাই, হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আমি আরো ফার্দার এডুকেশন, আরো পড়াশোনা করতে চাই এবং ট্রেনিং নিতে চাই ইন মাই এরিয়া অফ ওয়ার্ক, দ্যাট ইজ টিচিং। I want to become a better teacher, a more accomplished educational expert. আমি আর একজন বেটার টিচার হইতে চাই, আমি একজন আরো অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশড মানে হচ্ছে আমি একদম যোগ্যতা সম্পন্ন এডুকেশনাল কনসালটেন্ট হইতে চাই। অ্যান্ড ফর দ্যাট আই বিলিভ আই নিড টু কিপ অন সেলফ ইমপ্রুভমেন্ট। আমার নিজের সেলফ ডেভেলপমেন্ট প্র্যাকটিস জারি রাখা দরকার। আই নিড টু কন্টিনিউ সেলফ ডেভেলপমেন্ট প্র্যাকটিসেস। আমার নিজেকে প্রতিনিয়ত ডেভেলপ করতে হবে, আমি আরো ডেভেলপড হইতে চাই। এটা হচ্ছে আমার গোল। আপনাদের গোল ডিফারেন্ট থাকতে পারে। আপনার হচ্ছে কথা কথা আপনি একজন আহ ডক্টর, আপনি বলতে পারেন আই উড লাইক টু বিকাম ওয়ান অফ দ্য বেস্ট সার্জনস ইন দ্য ওয়ার্ল্ড। আমি একজন বড় সার্জন, অপারেশন করতে চাই। অ্যান্ড আই হ্যাভ হার্ড দ্যাট there is a very famous institute, a very famous university in USA called the John Hopkins Medical College. I would like to get admitted there and learn more about surgeries and medicinal practices, and then come back to my country and work for the benefit of all sections of people. আমি ইউএসএ তে একটা খুব ফেমাস ইউনিভার্সিটি আছে, জন হপকিন্স, মেডিকেল প্রফেশনের জন্য খুবই নাম্বার ওয়ান পৃথিবীতে। I wish to go there, get myself admitted there, and learn their modern practices. তাদের যেসব আধুনিক প্র্যাকটিস আছে সেগুলো আমি শিখতে চাই, and then come back to my country and help the poor and the underprivileged। সারা জীবনের কথা, যে গরিব মানুষের সেবা করতে চাই, তাই না? আচ্ছা, আর্টস নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বলেন না আর্টস নিয়ে। আর্টসে তো অনেক সাবজেক্ট, আপনি সাবজেক্ট বলেন না আপু একটা। এই সুন্দর কথা বলছে, আই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান এক্সিলেন্ট রিসার্চ সেন্টার ইন মাই রিসার্চ ফিল্ড, মার্কেটিং। ব্যাস, আই ওয়ান্ট টু বিকাম ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং সেলস অ্যান্ড মার্কেটিং গুরুজ, সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপার্টস। অ্যান্ড ফর দ্যাট আরো কি কি করতে চান? পড়াশোনা করতে চান, এই করতে চান, অ্যাকাউন্টিং, বুঝছো, যার যেটা লাইন ভাই। আমি তো অ্যাকাউন্টিং এ সবকিছু জানি না। হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হইতে চাই, এটা বলতে পারি। তাহলে আমি সিএ নিয়ে পড়াশোনা করতে পারবো, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল টেকনোলজি। যে কেউ বলতে পারেন যে আমি এখন ইঞ্জিনিয়ার, বাট somewhere in the future I would like to open my own electrical company, and that's why I am trying to learn what does an engineer need to do in order to become a successful businessman। আমি একজন ইঞ্জিনিয়ার, বাট সামনে আমি একটা আমার নিজস্ব ইলেকট্রিক্যাল কোম্পানি খুলতে চাই। তা আমি এখন শিখতেছি যে ইঞ্জিনিয়ার হয়ে আমি কিভাবে
একজন ভালো বিজনেসম্যান হইতে পারি। আমার ইঞ্জিনিয়ারিং ফিল্ডের বিজনেস করব আমি, কিভাবে করতে পারি, তাই না? যার যেটা প্ল্যান আছে, গোল আছে, সুন্দর করে সেটা বলে দিবেন, শেষ, এগুলো লিখে ফেলবেন। পলিটিক্যাল সায়েন্স, ব্যাস। কোনো কোনো আইডিয়া নেই ফিউচারে কি? আচ্ছা, আচ্ছা, কোনো সমস্যা নেই। বলেন, এখন আমি পলিটিক্যাল সায়েন্সে পড়ছি, তাহলে বাট আই ডোন্ট সি আ ভেরি ক্লিয়ার ফিউচার ইন দিস সেম লাইন অফ ক্যারিয়ার। I don't see that I would be continuing this line of education, and I would like to switch to a better discipline. আমি একটা বেটার ডিসিপ্লিনে সুইচ করতে চাই, অ্যান্ড আই এম স্টিল সার্চিং হোয়াট সাবজেক্ট উইল হ্যাভ আ গুড মার্কেট ডিমান্ড ইন দ্য ফিউচার। ফিউচারে কোন সাবজেক্টগুলোর ভালো ডিমান্ড থাকবে সেটা আমি এখন খুঁজতেছি। আমি পলিটিক্যাল সায়েন্সে খুব একটা আশা দেখতেছি না, আমি সাবজেক্ট সুইচ করে ফেলবো। আচ্ছা, আপু দিচ্ছেন ট্যুরিজম হসপিটালিটি, আরে বিশাল কথা, আপনার তো কথা বলার শেষই নেই। ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিশাল ব্যাপার। তো বলেন না ট্যুরিজম নিয়ে, এইটা আর আমি কেমনে বলি? আচ্ছা, আমি জানি আপনাদের কয়েকজনের অ্যান্সার শুনবো একটু পরে। ওয়ান্ট টু কন্ডাক্ট রিসার্চ ফর দ্য বেটারমেন্ট অফ লাইফ স্টক অ্যানিমালস, খুবই সুন্দর, লাইফ স্টক অ্যানিমালস, তার মানে ভেটেরিনারিয়ান বা ভেটেরিনারি সায়েন্সেস। ভেটেরিনারি সায়েন্সেস, লাইফ স্টক, খুবই ভালো জিনিস। আমি কিন্তু পশু পাখির ট্রেনিং করছিলাম, আপনারা জানেন কিনা? আমি ছাগল পালন সম্পর্কে শিখতে গেছিলাম, জানেন? ছাগল পালন, সাভারে একটা প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আছে। আমি মানে ছাগলের বাচ্চা কেমনে ডেলিভারি করে, ছাগলকে কি সাইলেজ কাটিং কেমনে, মানে ঘাস কেটে দিতে হয়, তারপর হচ্ছে মোলাসেস চিটাগুড় কেমনে মিশাইতে হয়, ছাগলের শেড কেমনে মানে গ্রাউন্ড লেভেল থেকে একটু উঁচু করতে করলে ভালো হয়, ছাগল বৃষ্টি মানে বৃষ্টিতে মানে বৃষ্টি টিষ্টি বর্ষাকালে ছাগল বেশি একটা বাঁচতে পারে না সহজে। এই সব কিছু হচ্ছে কি আমি বসে বসে শিখছিলাম। 6 মাসের, 6 মাসের ট্রেনিং ছিল, হ্যাঁ। সপ্তাহে 2 দিন যাওয়া লাগতো। এই তো, একসময় ছাগলের খামার দিব চিন্তা করছিলাম। পুরুষ মানুষের সারা জীবনের শখ একটা গরু ছাগলের খামার দেওয়া। তা আমি তো ওইটারই না, আমি খুব সিরিয়াস ছিলাম যে আসলে শিখবো, খুব ভালো মতন শিখছি। ছাগলের বাচ্চা ডেলিভারি করতে পারতাম ভালো, 2-1 বার করছি আর কি। আচ্ছা, ও আপুরও ট্রেনিং ছিল না? আচ্ছা, দেখছেন। বলেন, আমি লাইফে কি করিনি? আমি আমার কিছু ইতিহাস শেয়ার করবো, আপনারা বুঝতে পারবেন আমি কি কি করছি লাইফে। যে লাইফে কি কি করছি শুনলে আপনাদের মনে হয় বেশ টেনশনে পড়ে যাবেন যে আমি কি করছি, কেন করছি, মানে কি ছিল আলটিমেটলি। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি আমরা অনেক কিছু ডিসকাস করছি, ফাইনাল কয়েকটা আছে সেটা শেষ করে ফেলি। যে এখন কেউ যদি বলতে চায় যে না, আমার গোল হচ্ছে এখন আমি বাইরে যেতে চাই, আই উইশ টু স্টাডি অ্যাব্রড, আমি বাইরে পড়াশোনা করতে চাই, অথবা আই উইশ টু ওয়ার্ক অ্যাব্রড, আমি বাইরে কাজ করতে চাই, তাহলে সেটা নিয়ে আপনাকে কিছু কথা বলতে হবে, সেটা নিয়ে কিছু কথা বলতে হবে, তাই না? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, মাস্টার শেষ করেছি 2016-তে। অনার্স ছিল হচ্ছে আমার 2015, ইয়া হচ্ছে 2016। আচ্ছা, তো আপনি যে দেশে যাবেন সেটার কথা বলেন, সে দেশে কেন যাবেন, কি পড়বেন? তাহলে ওই আবার ডিগ্রি, আবার হচ্ছে গিয়ে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি, এবং সেটার জন্য আপনার একটা লক্ষ্য দেখাবেন সবসময়। আপনি একটা লক্ষ্য দেখাবেন যে আমি আই উইশ টু স্টাডি অ্যাব্রড, কেন, কোন সাবজেক্টে পড়তে চান? আমি পড়তে চাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তাহলে আমি একটু বলবো যে আই উইশ টু বিকাম আ সাকসেসফুল কম্পিউটার সায়েন্স engineer, and for that reason I have planned to study my Master of Science in Computer Science and Engineering, সাবজেক্টের নাম দিলাম MSc in CSE, at the University of Oxford. I want to become a successful software engineer. আমি একজন ভালো সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চাই।
And I have heard that UK has great opportunities for software engineers. And that is why আমি শুনছি যে ইউকেতে খুব ভালো অপরচুনিটি আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য। দ্যাট ইজ ওয়াই আই এম প্ল্যানিং টু পারসু মাই মাস্টার অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। কেউ ধরেন টিচার, আমি এডুকেশন নিয়ে কাজ করতে চাই। আই উইশ টু বিকাম অ্যান এডুকেশনাল কনসালটেন্ট, এডুকেশনাল এক্সপার্ট, অ্যান্ড আই হ্যাভ known that America, United States of America, has great benefits for those who wish to become great educational entrepreneurs. And for that reason, I would like to pursue my PhD, Doctor of Philosophy degree in education at the University of Harvard. ব্যাস, এই আপনার লাইফের একটা গোল। এক হচ্ছে আমি কি হইতে চাই, আমার গোল হচ্ছে একজন স- সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া, একজন এডুকেশনাল এক্সপার্ট হওয়া। আমি শুনছি এই দেশ ইউকেতে অথবা ইউএসএ তে খুব ভালো অপরচুনিটি আছে, গুড অপরচুনিটি আছে টিচারদের জন্য অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য। সেই কারণে আমি ওই দেশে একটা এই ডিগ্রি কমপ্লিট করতে চাই এই সাবজেক্টে, এই ইউনিভার্সিটি থেকে। কাজের ক্ষেত্রে হলে সেম, যে আমি খুব ভালো একজন বিজনেসম্যান হইতে চাই। তো বিজনেস করার আগে আমি সেই বিজনেসটা শিখতে চাই কাজ করে। আই ওয়ান্ট টু বিকাম কি বলে, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট অন্টারপ্রেনার। আমি রেস্টুরেন্টের মালিক হইতে চাই। অ্যান্ড ফর দ্যাট রিজন আই নিড টু নো হাউ আ রেস্টুরেন্ট ওয়ার্কস, হাউ দ্য ইনগ্রিডিয়েন্টস, এই যে যেসব খাবারের উপাদান আর সিলেক্টেড অ্যান্ড পারচেজড এভরিডে, কিভাবে খাবারের উপাদানগুলো চুজ করা হয়, সেগুলো কিভাবে কেনা হয়, সেটা আমি শিখতে চাই। তারপর আমি আরো কি শিখতে চাই, আমি শিখতে চাই যে কিভাবে হাউ টু ম্যানেজ আ রেস্টুরেন্ট এফিশিয়েন্টলি, হাউ টু হায়ার আ গুড শেফ, অ্যান্ড হাউ টু ম্যানেজ আ কিচেন। And for all these reasons, I would like to work in these positions for the next few years. আমি সামনের কয়েক বছর এই পজিশনগুলোতে কাজ করতে চাই। আই উইশ টু ওয়ার্ক অ্যাজ আ শেফ, অ্যাজ আ ওয়েটার, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, অ্যাজ আ কিচেন ম্যানেজার, অ্যান্ড লার্ন এভরি বিট অফ অপারেশন ইন এ রেস্টুরেন্ট। একটা রেস্টুরেন্টের প্রত্যেকটা কাজ, অপারেশনের প্রত্যেকটা স্টেপ আমি শিখতে চাই। অ্যান্ড দেন when I am finally I have enough knowledge, enough experience, then I would like to open my own restaurant. আমি আমার নিজের রেস্টুরেন্ট খুলতে চাই তো, যখন আমি সব শিখে বলছি। আচ্ছা ঠিক আছে, একটু লিখে দিব না? আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনাদেরকে প্র্যাকটিস করাবো আগামীকাল ইনশাল্লাহ। এই পার্ট ওয়ান এর আমরা তো জাস্ট বেসিক ইন্ট্রোতে আছি। পার্ট ওয়ানের আরেকটা টপিক আছে, জেনারেল টপিক। এইটা আর ওইটা আপনাদের কালকে আমি প্র্যাকটিস করাবো। আজকে জাস্ট এটা আমি একটা আপনাদের দিয়ে রাখতেছি, কারণ আপনাদের এইগুলা প্রিপেয়ার করতে হবে। আপনারা প্রত্যেকের জন্য এই ফরম্যাটটা প্রিপেয়ার করে ফেলবেন, যাতে কোয়েশ্চেন করলে ধাম আপনি অ্যান্সার করতে পারেন, কোথাও আপনি না আটকান। আচ্ছা, যেটা বলতেছি যে আমি বলছি না, আই উড লাইক টু বিকাম সাকসেসফুল রেস্টুরেন্ট ওনার, বাট ফার্স্ট আই উড লাইক টু ওয়ার্ক ইন এভরি পজিশন। আমি প্রত্যেকটা পজিশনে কাজ করতে চাই। কি বলছি? আই উড লাইক টু ওয়ার্ক এজ আ শেফ অ্যান্ড লার্ন কুকিং অল কাইন্ডস অফ ডিশেস। আমি সব রকম ডিশেস রান্না করা শিখতে চাই। আই উড লাইক টু সামটাইমস ওয়ার্ক অ্যাজ আ ওয়েটার অ্যান্ড ট্রাই টু লার্ন দি আর্ট অফ কাস্টমার ম্যানেজমেন্ট। কাস্টমারদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, সেই আর্টটা আমি শিখতে চাই। আচ্ছা, অ্যান্ড আই উড অলসো লাইক টু বি আ কিচেন ম্যানেজার, so that I know
which items should be purchased at what prices, কোন দামে কোন আইটেমগুলো কিনতে হবে সেটা আমি শিখতে পারবো। which items should be purchased at what prices, কোন আইটেমটা কোন মানে কোন দামে কিনতে হয়, এগুলো আমি শিখতে পারবো। আচ্ছা, তার সাথে আমি একটু অ্যাকাউন্টস বা ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করতে চাই, তাহলে আই উড লার্ন টু ম্যানেজ ফাইন্যান্সেস, আমি টাকা পয়সা ম্যানেজ করাও শিখবো। সো আফটার আ ওয়াইল, ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, সামনে কয়েকটা বছরে, when I have when I have gained enough knowledge, আমি যখন যথেষ্ট পরিমাণ নলেজ গেইন করতে পারছি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপিরিয়েন্স, আমি এই কাজগুলো করে করে আমার অনেক নলেজ হয়েছে, আমার এক্সপিরিয়েন্স হয়েছে, দেন আই ক্যান ফাইনালি সে দ্যাট আই অ্যাম ফিট অ্যান্ড রেডি টু ওপেন মাই ওন রেস্টুরেন্ট, আমি আমার নিজের রেস্টুরেন্ট খুলতে পারবো। যখন আমি প্রত্যেকটা কাজ শিখে ফেলছি, আমি প্রত্যেকটা জিনিস জানি, বুঝি, তখন আমি ফিট এবং রেডি টু ওপেন মাই ওন রেস্টুরেন্ট। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার বেশ কিছু বেসিক কোয়েশ্চেন্স। আচ্ছা, লাস্ট একটা থাকতে পারে, ওয়াই আইএলস, এটা এটা জিজ্ঞেস করে রিসেন্টলি, আপনি কেন আইএলস পরীক্ষা দিবেন? এটার অ্যান্সার হচ্ছে, অ্যাজ আই এম মুভিং টু অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মুভ করতেছি, I need to provide a proof. I need to provide a proof. আমাকে একটা প্রুফ দিতে হবে of my proficiency in English. My proficiency in English language. আমি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্ট, ইংলিশে কথা বলতে পারি, বুঝতে পারি, লিখতে পারি, পড়তে পারি, আমি যে প্রফিসিয়েন্ট, সেটা আমাকে একটা প্রুফ দিতে হবে। তাহলে আমি কি বলছি, অ্যাজ আই এম মুভিং টু অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি, I need to provide a proof of my proficiency in English language. And IELTS, the IELTS test is my perfect gateway. IELTS পরীক্ষাটা হচ্ছে আমার পারফেক্ট গেটওয়ে টু শোকেস মাই স্কিলস অ্যান্ড এবিলিটিস আইএলস হচ্ছে আমার পারফেক্ট গেটওয়ে টু শোকেস মাই স্কিলস অ্যান্ড এবিলিটিস টু কমিউনিকেট ইন ইংলিশ। আমি যে ইংলিশে কমিউনিকেট করতে পারি, আমার যে সেই স্কিল আছে, এবিলিটি আছে, সেটা দেখানোর পারফেক্ট গেটওয়ে হচ্ছে আইএলস পরীক্ষাটা। দ্যাটস ওয়াই আই এম টেকিং দি আইএলস টেস্ট। কমিউনিকেট ইন ইংলিশ, তাহলে আমি কি বলতে পারি? আমি যদি পুরোটা একবারে বলি, অ্যাজ আই এম মুভিং টু অ্যান ইংলিশ স্পিকিং কান্ট্রি, আমি যেহেতু এটা ইংলিশে কথা বলা দেশে যাচ্ছি যেখানে সবাই ইংলিশে কথা বলে, আই নিড টু প্রোভাইড এ প্রুফ অফ মাই প্রফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্ট সেটার একটা প্রুফ দিতে হবে আমাকে। অ্যান্ড আইএলস ইজ মাই পারফেক্ট গেটওয়ে টু শোকেস মাই স্কিলস অ্যান্ড এবিলিটিস টু কমিউনিকেট ইন ইংলিশ। ইংলিশে কমিউনিকেট করার জন্য আমার যে স্কিল আছে, এবিলিটি আছে, সেটা দেখানোর পারফেক্ট গেটওয়ে হচ্ছে আইএলস। শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমার পুরা পার্ট ওয়ানের ইন্ট্রোডাকশনের সব কোয়েশ্চেন, যতগুলা টপিক নিয়ে কথা বলে পার্ট ওয়ানে, সবকিছু আমরা এখানে ডিসকাস করছি। ব্যাস, ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা প্র্যাকটিসে চলে যাবো ডিরেক্ট। আমরা এই পর্যন্ত আমরা খালি শিখলাম, নেক্সট দিন আমরা শিখবো, প্র্যাকটিস করবো, শিখবো, প্র্যাকটিস করবো। তো এখন একটু আপনাদের কথা শুনি।